নমস্কার বন্ধুরা, আমি সুতনু ঘোষ। আজকে আমার সাথে আছেন খড়গপুরের একজন লেখালেখি করেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ওরফে রতন শর্মা। আপনাকে প্রথমে বলি যে আপনি কেমন আছেন? মোটামুটি চলছে। আচ্ছা, আপনার এই নামের ব্যাপারটা রতন শর্মা, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় থেকে কি করে রতন শর্মা হলো, এটা একটু বলুন। প্রথমে আমি যখন খুব ছোট বয়স থেকে অভিনয়ে এসেছি, তখন আমি মাস্টার রতন হিসাবে ছিল। তার পরবর্তীকালে ইমার্জেন্সি যখন হয়, খুব কড়াকড়ি চলে, তখন একটা ছদ্মনাম নেওয়ার প্রয়োজনীয়তা এসে গেছে। তখন রতন শর্মাটা আসে, রতন দেব শর্মা এসে দেবটাকে বাদ দিয়ে রতন শর্মা হিসাবে আসে। তো ওইটাই ব্যবহার হয় এবং অনেক দিন পর্যন্ত এই রতন শর্মার নামেই কবিতার বই আছে, গল্পের বইও আছে। তার পরবর্তীকালে যখন মোটামুটি আমাদের সাহিত্যিক মহলে জানাজানি হলো, আরে রতন তুমি আর দরকার নেই, তুমি ওটা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তুমি আসল নামে এসে, তারপর থেকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নামই হয়। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় রতন শর্মা একই। আচ্ছা। আচ্ছা, আপনার জন্ম কোথায় হয়েছিল? জন্ম খড়গপুর। খড়গপুরে জন্ম। 1953। 1953 সালে জন্ম। আর আপনার বেড়ে ওঠা কি সাউথ ইন্ডিয়া সঞ্জয় এখানে? হ্যাঁ, আমার বেড়ে ওঠা হলো ডেভেলপমেন্ট অঞ্চলে। আমার বাবা রেলে সার্ভিস করতেন। আচ্ছা। সেই সূত্রে ওই ডেভেলপমেন্টের যে এটা সিগন্যাল হোয়াটসঅ্যাপের উল্টো দিক, ওইখানে আমরা অনেক দিন ছিলাম। সাউথ সাইড স্কুলের পিছনেও ছিলাম। আর আমি এমনি নানান দিক ঘুরে ঘুরে কাজ করেছি যেরকম। আর এই কাজ করার পিছনে একটা ব্যাপার আছে, যেরকম খুব ছোটোবেলা থেকে বাবার সঙ্গে উদয়ের সঙ্গে যেতাম। উদয়ের সঙ্গতে বসে বসে ওই নাটক ফাটকের রিহার্সেল এগুলো শুনতাম। শুনতে শুনতে তখন ওখানে অভিনয় করেছি, ফণীভূষণ মৌলিকের কাছে হাতে খড়ি। হ্যাঁ, তারপরে ছোট রাজলক্ষ্মী দেবী জাহানারা পাঠ করেছিলেন এতে শাহজাহানে, তার সঙ্গে এসেছি। তারপরে পরবর্তীকালে আরও অনেকের সঙ্গে আমার হয়েছে, মানে জানাশোনা হয়েছে। যেমন মহাশ্বেতা দেবী, মহাশ্বেতা দেবীর একটা গল্প আকাল আমি নাট্যরূপ দিই। তো ওনার সঙ্গে তখন চিঠিতে যোগাযোগ হয় এবং তার পরবর্তীকালে উনি এখন শেষবারের মতো বইমেলায় এসেছিলেন নবারুণকে সঙ্গে নিয়ে, তখনও দেখা হয়েছিল। তা এইভাবে হয়। তা তখন বরাবরই আমার একটা টেন্ডেন্সি হলো কিছু করতে হবে, নতুনভাবে কিছু করতে হবে, এবং এই করার ব্যাপারটা কুড়ে কুড়ে খেত। উদয়ের সঙ্গে থাকাকালীন অন্যায়ভাবে একটা নাটক থেকে বাদ দেওয়া হয়েছিল আমাকে। খুব ছোটোবেলা তো লেগেছিল খুব। তারপর থেকে আমার ঝোঁক হয়ে গেল যে আমি নিজেকে প্রমাণ করব। এইবার আমি ওই এদিক ওদিক ঘুরতাম, নিউ ট্রাফিক, নানান জায়গায় ঘুরে তখন একটা নাটক দেওয়াল বলে লেখা হলো, লেখা হয়ে ওটা কম্পিটিশনের মঞ্চে হলো। ব্যাপারটা হলো কি, আমি তখন অত পড়াশুনো ছিল না, কিন্তু ওটা কিভাবে হয়ে গেল, দেওয়ালটা সাকসেসফুল হলো। তারপর থেকে যারা করতো, যে তাচ্ছিল্য করতো, তারা মোটামুটি কথাবার্তা বলতে শুরু করলো। আমার ওটা কিছু যায় আসে না, আমি আমার কাজ নিয়ে ব্যাপার। হ্যাঁ, তারপরে এমনি করতে করতে নানান জায়গায় ঘুরেছি, ঘুরে নানান নাটকের দল করেছি, অভিনয় হয়েছে, 21টা মঞ্চস্থ হয়েছে নাটক। আর যুব যাত্রা উৎসবে ইনভাইট হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গেও বসে কাজ করেছি। তারপরে আমাদের পরাণ বন্দ্যোপাধ্যায়, তারপরে সীতা মুখার্জি, ওদের সঙ্গে ছিলাম। গণেশ মুখোপাধ্যায়ের সঙ্গে নিচ্ছিলাম না, কিন্তু ডিরেকশন যেটা হয়েছে গণেশ মুখোপাধ্যায়ের, এতে নিরঞ্জন রায়। তো এই করতে করতে পরবর্তীকালে গণনাট্য সঙ্গে অনেক দিন ছিলাম। গণনাট্য সঙ্গে ইতিহাস কাঁধে, না ইতিহাস কথা কয় নাটকও হয়েছে, যাত্রায় হয়েছে।
তারপরে হারানের নাচ জামাই, এগুলো কিছু কিছু হয়েছে। রক্তগোলাপ বলে নাটকটা রিহার্সেল হতে হতে বন্ধ হয়ে যায়, নানান কারণে যাচ্ছি না তার মধ্যে। হ্যাঁ, তা গণনাট্য সংঘের পর তখন স্ক্রিপ্ট অনেকগুলো জমে গেছিলো। তা স্ক্রিপ্ট জমিয়ে তো লাভ নেই, এটা পরীক্ষা করতে হবে। পরীক্ষা করার জন্য আমি ওই প্রতিটি দৃশ্যই প্রাপ্তবয়স্কদের বলে একটা স্ক্রিপ্ট ছিল, ছোট পথনাটিকা গোছের। তা একদিন আমি আবার হোমগার্ডেও কাজ করতাম। তো হোমগার্ডে তখন ট্রাফিকে দাঁড়িয়ে আছি, এই সূর্য সেনের মূর্তির কাছে। তখন একজন এসে আমাকে বলল যে এরকম আপনার নাটকটা আমরা করবো। আমি বললাম তো ওটা তো স্ট্রিট ড্রামার আকারে লেখা আছে, ওটাকে একটু বাড়াতে হবে, নাটক করতে হবে। যাই হোক, ওটায় বাড়ি টাড়িয়ে দেওয়াতে ওরা সমস্ত প্রাইজ নিয়ে এলো আর কি, সমস্ত প্রাইজই নিয়ে এলো। সেই সিলটা এখনও আছে, হ্যাঁ, হয়ে নিয়ে এলো। তার পরবর্তীকালে আমরা দেখলাম যে প্রাইজের মোহে ছুটলে হবে না, আমাকে কাজ করতে হবে আমাদের। তখন সমস্ত জায়গা, এখানে খড়গপুরের মুশকিলটা হলো যে এখানে এত শক্ত মাটি, এখানে মাটি খুঁড়ে প্যান্ডেল বেঁধে করা সম্ভব নয়। যেখানে তুমি প্যান্ডেল পাবে সেখানে যাও, সেখানে তুমি যাও, এবং দরকার হলে তুমি লাইটে করতে পারো কিংবা ফ্লাড লাইটে, সেরকমই করো নাটকটা, যাতে সব রকমভাবে করা যায়। তো এইভাবে আমরা ওই আহ্বান নাটকটা আমরা 3 বছর টানা করেছি। বাইরেও হয়েছে, নদিয়ায় হয়েছে। তা এই 3 বছর টানা এইভাবে করেছিল। আর কখনো আলোতে, কখনো প্রসেনিয়াম থিয়েটার, কখনো বা স্ট্রিট, এরকমভাবে করেছিল। তারপরে আরও অনেক গল্প আছে, যেরকম ধর্মের ষাঁড়। আমাদের দলে যখন সুভাষপল্লীতে আমি থাকি, তখন একটি ছেলে গান টান ভালো করতো, খোল বাজাতে পারত। তা সেই তার খোল বাজনাটা এবং গানের ওটাকে কাজে লাগিয়ে আমরা একটা ধর্মের ষাঁড় বলে একটা করেছিলাম। তা সেটা খোলটাকে আনতে গিয়ে একটা মজার ব্যাপার আছে। ওই সুভাষপল্লী গেটে দেখবেন, সুভাষপল্লী গেটে ঢুকে বাঁ দিকে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে। সেই রাধাকৃষ্ণ মন্দিরে একজন বয়স্কা মহিলা পুজো টুজো করতেন। তো তার কাছে খোলটা থাকতো, সেই খোলটা তো আমাদের নিতে হবে। এই জন্য আমরা 20-25 মিনিট হরে কৃষ্ণ করে তারপর খোলটা নিয়ে আমরা মানে রিহার্সেল দিয়েছি বা জায়গায় নিয়ে গেছি, এরকম হয়েছে না অনেক ব্যাপার। তারপর ইমার্জেন্সির সময় একটা হয়েছিল যে রাত্রেবেলা ওয়ালিং করছি, ওই ঠিক ট্রাফিক স্কুলের সামনের দেওয়ালটায় একটা নাটক ভিক্ষুক বলে। সেখানে পুলিশের এক ভদ্রলোক গাড়ি করে এলেন, গাড়ি করে এসে অশ্লীল ভাষা প্রয়োগ করে বললেন, এই কী করছিস, জানে মেরে দেবো বলে রিভলভার টিভলভার বুকে ঠেকিয়েছে। তারপর শিলভদ্র ভৌমিক ছিলেন, শিলভদ্র ভৌমিককে বললাম যে দেখুন কী করছে ভাই, এ আমাদের লোক, ভাই বলবি তো। এইরকম ব্যাপার ছিল, মানে ইমার্জেন্সির সময় অনেক কিছু হয়েছে। তারপর কলকাতায় গিয়ে এখানকার মানে খড়গপুরের লোক যেটা জানে না, সেটা কলকাতায় হয়েছে সন্ত্রাস, সেটা সামনে পড়েছিলাম। সেটার কিছু কিছু আহ্বানে আছে, মেরে দেওয়া, নাটক করছে তাকে মেরে দেওয়া, এরকম ব্যাপার আছে। নানান জায়গায় নাটকের দল যেখানে আছে করেছি। এবং নাটকের স্ক্রিপ্টটা কীরকম করতাম, যে আমাদের টিমে যে সমস্ত ছেলেরা থাকতো তাদের বুঝে, মানে ক্ষমতা বুঝে সেই অনুযায়ী স্ক্রিপ্টটা হতো, যার জন্য সাকসেসফুল হতো। যে তোতলা তাকে তোতলার রোল দাও, এরকম একটা হতো। আর 3 জন থাকলে আমাদের অনেকে বলেন যে হ্যাঁ বেশি লোক নেই, কী করে অভিনয় হবে, তা নয়। হ্যাঁ, আমরা 3 জনের আহ্বান, 3 জনের ফিরে এসো 3 জনের, তারপর শৃঙ্খল ভাঙা সুর 3 জনের। তা এইভাবে করেছি আমরা। তার শৃঙ্খল ভাঙা সুর আর ফিরে এসো নাটক দুটোকে আমরা একটা শো করে বন্ধ করে দিই। এই জন্য বন্ধ করে দিই যে আমরা দেখলাম যে এটা অভিনয় ভালো হলো, এর বিষয়বস্তুটা মানুষের মধ্যে যাচ্ছে না। কেন আমরা যারা আমাদের নাটক দেখতে আসছেন, তারা
এই জিনিসটা নিতে পারছেন না, কাজে এটাকে বন্ধ করে দেওয়া ভালো। সোজাসুজি জিনিস এসে যায়, এইভাবে নানান ব্যাপার আছে। আচ্ছা, আপনি তো কয়েকটা বই লিখেছেন নাটক সম্পর্কিত এবং কবিতা গল্প নিয়ে। এবার একটা একটা করে আপনার বলুন। প্রথমে বলুন যে প্রথম বইটা যে প্রকাশিত হয়েছিল সেটা কত সালে হয়েছিল এবং কি বিষয়ে ওই বইটা আছে। সালটা মনে নেই, ওটা আমি বলছি। আমাকে প্রথম প্ল্যাটফর্মটা দেন বীরেন হালদার, আচ্ছা, একালের স্বপ্ন, উনি মাস্টারমশাই ছিলেন। তারপরে উনি মানে প্রথম প্রকাশ করেন আহ্বান এবং কলুষিত থিয়েটার, দুটো মিলে একটা বই। আমার দুদিন আগেই বইয়ে খেয়ে দিয়েছে, রেখেছিলেন। ওটা নাটকের বই। নাটকের আর একটা নাটকের বই উনি বের করেন, ভোরের স্বপ্ন একটা। আর কবিতার বইও উনি বের করেন ইরফান ভাই আমি ভালো নেই কবিতা। আর গল্প ছোট ছোট, মানে বনফুল টাইপের, বনফুল লুসুন টাইপের গল্প ছোট ছোট, যে অরণ্যে আমরা সবাই বেরিয়েছি, এইটা। আর নাটকের চর্চা, যেটা চর্চার ইতিহাস, সেটা হলো যে আমি এই পূর্ব দিক কোনো ডকুমেন্ট ছিল না, কোনো আজ পর্যন্ত ডকুমেন্ট নেই যে এ পাশে কোনো চর্চা হয়েছে জানি। তা আমি তো এই দিকটা ভালো করে জানি, কিন্তু ও পাশটা ভালো জানি না, মানে ওই নিমপুরা বা ওই সাইডগুলো। তা মণিমোহন চক্রবর্তী উনি এসেছিলেন, ওনাকে আমি বলেছিলাম যে আপনি ওই দিকটা কভার করুন, আমি এই দিকটা কভার করছি। তা উনি তো মারা গেলেন, হলো না, এটা হলো না। তারপর আর একটা ওই আন্তরিক প্রকাশনী বীরেনবাবুর, এতে আমরা একটা ঠিক করেছিলাম যে তথ্যপঞ্জি, এটা বেরিয়েছে তথ্যপঞ্জি, এক একজনের শিল্পী সাহিত্যিকদের আলোচনা। তা তথ্যপঞ্জিটা হয়েছে এই আমি কামরুজ্জামানকে বলছিলাম যে তথ্যপঞ্জিটা কমপ্লিট করতে পারিনি, এই জন্য পারিনি যে বীরেনবাবু মারা গেলেন। এখন ওনার যে লেখা, সেই লেখার উপর আমরা আর হাত দিইনি। তা কামরুজ্জামানকে বলছিলাম যে তুমি যদি পারো একটু দেখো না, চেষ্টা করে, সময়েরও বয়স হয়ে যাচ্ছে আর সময়েরও বড় অভাব, তাই। আর ওইটা হলো প্রথম, মানে বীরেনবাবুই আন্তরিক প্রকাশনীতে সব বইগুলো বেরিয়েছে। আর আপনার লেখা আমি দেখেছি খড়গপুরের কথা, খড়গপুরের কথা 1 বা 2 এর, তাতে খড়গপুরের নাট্য বিষয় আপনি লিখেছেন। ওইখানে আমরা পেয়েছি অনেক লেখা। আপনার যে ছোটবেলায় যখন 50s 60s এই সময় তো প্রচন্ড নাটক হতো, আর বিভিন্ন দল ছিল, মশাল ছিল, আরো দক্ষিণী সমাবেশ, নাটক খুব বেশি হয়েছে 70 দশকে। মহেঞ্জোদারো বলে একটা নাটক ছিল, আপনি ওটা সম্পর্কে একটু বলুন। 65 মহেঞ্জোদারো আমি পড়া আছে, আমি দেখানি। কিন্তু মহেঞ্জোদারো যারা করেছিলেন, তাদের সঙ্গে আমার আলাপ আছে। মণিবাবুর লেখা তো, অরুণ ঘটক। তার ব্যাপারটা হলো যে সবার সঙ্গে সেই 70 দশকে কেন হয়েছিল, একটা রাজনৈতিক আন্দোলন তীব্র হলে তার সাথে সাথে সাংস্কৃতিক আন্দোলন চলে। সেই সময়টা ওই জন্যে ব্যাপকভাবে নাট্যচর্চা হয়েছে। তার পরবর্তীকালে ওটা আস্তে 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 স্তীমিত হয়ে যায়। আর এটা কলুষিত থিয়েটার যেরকম একটা সময় বিবর, প্রজাপতি, বারবধূ ইত্যাদি আনার যে একটা প্রবণতা ছিল, ওইটার উপর কারা আনছে, কেন আনছে, ওর উপরই এটা। আগে নাম ছিল প্রতিটি দৃশ্যের প্রাপ্তবয়স্কদের। তা বাসুদেব দাশগুপ্ত মেদিনীপুরে, উনি বললেন যে ওদের নাম, ওদের স্লোগানটা রাখিস না, তখন ওটা চেঞ্জ করে কলুষিত থিয়েটার রাখা। আচ্ছা, ওই সময় লোক কেমন হতো? 70s এর কথা বলছি। ভালো লোক, টিকিট কেটে লোক দেখতো। হ্যাঁ, ভালো লোক। ওই সম্পর্কিত বলুন। কেননা একাঙ্ক নাটক প্রতিযোগিতা যেগুলো হতো, ছোট ছোট নাটক বা স্ট্রিট, সেগুলোতে স্ট্রিটে যেরকম হয়, কিন্তু প্রতিযোগিতাগুলোতে কিন্তু খুব পুরো ভিড় দেখেছি। সিজন কার্ড বা এতে আমি ভিড় দেখেছি। আমি নিজে তো যেতাম, উদয়ের সঙ্গে যখন করেছিল প্রতিযোগিতাগুলো। কিন্তু প্রতিযোগিতার মঞ্চে কিছু হয় না বলে আমরা যাইনি। প্রতিযোগিতায় গিয়ে আবার
নাম উইথড্র করে নিচে এরকম হয়েছে, যে আমরা ঘোষণা করে দিয়েছিলাম যে এর প্রতিযোগিতার মাধ্যমে কিছু হয় না, আমরা আমাদের বক্তব্য জানাচ্ছি, এবার আপনারা জানেন। তখন আমাদের এই যে কল্যাণ গোষ্ঠী বা ইত্যাদি এর খুব ব্যাপক পড়াশুনো তখন করতো আর কি, নাটক ফাটক নিয়ে চর্চা করা, প্রোনাউন্সিয়েশন ঠিক করা, এই সমস্ত হতো। বা শীতাংশু গোস্বামী ছিল এখানে, স্তবক পত্রিকা সম্পাদক, ওরাই। আর এই কল্যাণ গোষ্ঠীতে থাকাকালীনই মঞ্চ সেনা বলে একটা ফোল্ডার আমরা বের করি, ওটা নাটক বিষয়ক আর কি, নাটক করতে গেলে কী দরকার, ছোটো ফোল্ডার। এটা এত মানে পপুলার হয়েছিল যে বাংলাদেশ পর্যন্ত গিয়েছিল। তা ওটা আমার কাছে এখন নেই, বিজয় পালিতের কাছে আছে সব। তাই আমার কাছে আর টুকটাক যা জিনিস আছে, শ্যামল বেরা আমার যে ও শ্যামলের কাছে থাকতে পারে। কেননা লাস্টে আমি ভাঙা পথের রাঙা ধুলায় বলে যেটা লিখেছিলাম, সেইটা আমার কাছে নেই বলে আমি লাস্টে বললাম, সমরকে বললাম যে আমি এখন কারো কাছে যদি না থাকে তখন তো মুশকিল, এই ডকুমেন্টটা থাকবে না। আমি একটা আস্তে আস্তে মানে ছোটো ছোটো করে আবার লিখে রাখি। আর ভাঙা পথে রাঙা ধুলাতে পুরো গল্পের মতো কী হয়েছিল, কে কী করেছিল, কোথায় দাঁড়িয়ে রিহার্সাল হয়েছিল, সব কিছু ছিল। শ্যামলের কাছে থাকতে পারে। আচ্ছা, আপনাদের ছোটবেলায় আপনারা কেমন দেখেছেন? মানে পাড়ায় পাড়ায় নাটক হতো, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে নাট্য চর্চা ছিল, বড় স্টেজে না করলেও ছোটোখাটো করে কোনো অনুষ্ঠান হলো, হ্যাঁ সেগুলো একটু বলুন। সেগুলো হতো, কেননা আমরা ছোটোবেলায় চণ্ডালিকা বহুবার দেখেছি। দক্ষিণী সমাবেশ যেটা বলি, বড়দারে দত্তবাড়ি, দত্তবাড়ি সংস্কৃতি একটা পীঠস্থান, রবীন্দ্র চর্চা। দত্তবাড়ির আপনি ছায়া নৃত্য দেখেছেন? ছায়ানাট্য? ছায়ানাট সম্পত্তি সমর্পণ। আচ্ছা, ছায়ানাট্যটা একটু বলুন, সবাই তো জানেন ছায়ানাট্য, আমরাও দেখিনি। ছায়ানাটক একটা স্ক্রিন, পুরো হোয়াইট স্ক্রিন, এবার প্রজেক্টরের মাধ্যমে দৃশ্যগুলো পড়ছে প্রজেক্টরের মাধ্যমে, মানে আঁকা ছিল। আর ছায়ানাটক বলতে তো সাইড ফেসে অভিনয় হয়, পর্দা ঘেঁষে অভিনয় হচ্ছে সাইড ফেসে, পিছনে আলো পাওয়ারফুল, এইগুলো ব্যাপার। ছায়ানাটকের দুটো জিনিস আমি বলবো দেখেছি, এটা অদ্ভুত ব্যাপার ছিল সম্পত্তি সমর্পণ প্রজেক্টরের সাহায্যে। লাস্টে আমি শেষের দিকে বর্দাকে বলেছিলাম, বর্দা প্রজেক্টরটা আছে না রে, সেটা তো নষ্ট হয়ে গেছে। অদ্ভুত জিনিস, মানে ও না দেখলে বিশ্বাস করে না যে সিনেমা দেখছি এই। আর একটা দেখেছিলাম আমি, সেটা ওদের বড় ব্যাপার, মেদিনীপুর যুব যাত্রা উৎসবে কোনো এক শাখা করেছিল গণনাট্যের, সেও ছায়ানাটক করেছিল। ছায়ানাটকের মধ্যে দিয়ে একটা রক্ত ছিটে গেছিলো পর্দার উপর, কী করে করেছিল ওটা বলেনি, কিন্তু খুব হেভি করেছিল। এই ছায়ানাটক হলো সাইড ফেস, ফ্রন্ট ফেসে তো হবে, সাইড ফেসে। তারপরে চণ্ডালিকা বহুবার দেখেছি। এখানে যে দিদিরা অভিনয় করতেন, এখন কেউ আছে কেউ নেই, হ্যাঁ, তাদের বলেছে মাঝে এক দিদি তার মেয়েদের ডিরেকশন দিতে বাবু লাইনে আমাকে বলেছে, এমন দিদি আপনি আমাকে কি বলছেন না, আপনাদের দেখেই তো আমরা শিখেছি। চণ্ডালিকা বহুবার হয়েছে। আচ্ছা, খড়গপুরে তো বাংলা নাটক তো হতোই, খড়গপুরে যেহেতু নন বেঙ্গলিরাও থাকে, আপনি কি দেখেছেন যে হিন্দিতে বা অন্য ভাষায় নাটক হচ্ছে বা এরকম? নাটকে আমি দেখিনি, কিন্তু বাংলা নাটককে উড়িয়া ভাষায় কনভার্ট করে হয়েছে। হ্যাঁ, হয়েছে, রবীন্দ্র ইনস্টিটিউটে হয়েছে। কম হলেও কিছু, হ্যাঁ হয়েছে। তারপরে কিছু কিছু ছিল, যেমন মেডিকেল স্টাফ রিক্রিয়েশন ক্লাব, ডাক্তারবাবুরা করতেন, ডাক্তারবাবুরা দীপান্তর লাস্ট করেছেন তারাশঙ্করে। আর অন্যান্য অফিস ক্লাবগুলো মাঝে মাঝে রবীন্দ্র ইনস্টিটিউট, গোলবাজার দুর্গা মন্দির এর মধ্যে হতো। আচ্ছা, মশাল বলে একটা গ্রুপ চলতো, ওটা সম্পর্কে একটু বলুন। ইন্দাতে মশাল বলে চলতো। মশাল মানে শেষের দিকে মশালে যেরকম বিভূতিভূষণ ভট্টাচার্য,
তারপর জ্যোৎস্নাদি, এরা পরবর্তীতে একটা সময় আমাকে সাহায্য করেছিলেন, কিন্তু মশালটা যখন বন্ধ হয়ে গেল না, তারপরে আমি যোগাযোগটা আমাদের সঙ্গে হয়েছিল। তা মশাল না উল্লেখ করলে হবে না, কেন মশাল প্রথম এখানে মশাল জ্বালায় আর কি নাটকের। আচ্ছা, কেন তখন পিএলটি হয়নি, পিপলস থিয়েটার ছিল, উৎপলবাবুর সঙ্গে যোগাযোগ হয়, অনল গুপ্ত ছিলেন। আচ্ছা, আপনার দেখা সেরা নাটকগুলো কোনগুলো, মানে খড়গপুরে আপনার নিজের করা এবং দেখা, আপনি দেখেছিলেন এবং কিছু করেছিলেন, সেরা নাটকগুলো যাতে পপুলারিটি এসেছিল, জনপ্রিয়তা পেয়েছিল, বাইরেও সবাই প্রশংসা করেছিল, এরকম কিছু যদি নাটকের নাম বলেন ভালো হয়। নয়ন কবিরের পালা, আচ্ছা, আপনজনে, অমলেন্দু। আচ্ছা, এই পাশে ইতিহাস কাঁধে, ইতিহাস কাঁধে চান্দুদার ডিরেকশনে, নিমপুরা যুব সম্প্রদায়। আলকাপের আছে, আলকাপের ভালো নাটকও আছে। তবে আলকাপ যেরকম আমরা একটা শো হয়ে যাওয়ার পর নানানভাবে সেটাকে ভাঙতাম, এইভাবে না এইভাবে। যেমন বলছি, প্রথম যখন কলুসুতে থিয়েটার হয়, প্লেন হয়, যখন প্রাইজ নিয়ে এসছি, তার পরবর্তীকালে আমরা করলাম কি, একটা মিছিল দেখালাম পোস্টার দিয়ে। এবার পোস্টার মিছিলটা সরে গেল, সরে গিয়ে ব্যাক করলো, ব্যাক করে দেখা যাচ্ছে বারবধূ, বিবর প্রজাপতি, এগুলো আসছে। এইভাবে নানানভাবে হতো। আচ্ছা, আহ্বান নাটকটা করতে করতে তখন আমাদের যাত্রিক নাট্যদলের দুলাল সরকার, ও করতো, অভিনয়ও করেছে। তা একটা মার্ডার সিন এমনি প্রথমে মার্ডার হয়ে যাচ্ছে, তা তখন আমরা দেখলাম না, একটু অন্যরকম করি। দুটো গুন্ডা দুপাশ থেকে আসছে, এই চরিত্রটা যে মার্ডার হচ্ছে সে ভল্ট খাবে, মানে অপোজিটে ভল্ট খাবে, এবং এদের দুটো হাত জয়েন্ট হয়ে যাবে, নিমেষের মধ্যে হবে, মানে পুরো একটু এদিক ওদিক করে পড়ে যাবে। তা এইটা, এই ছেলেটার পার্ট আমি করেছি, দুলালও করেছি। তো ওইটা খুব হয়েছিল, স্টান হয়েছিল। এ দেশে জন্মে পদাঘাতে শুধু পেলাম, আমার পৃথিবী ছিলাম তোমাকে কিছু। আর আচ্ছা, আপনি কোনোদিন নারী সেজে নাটক করেছেন? না, আচ্ছা, অনেকে করতো এই জিনিসটা। না না, এখানে মেয়ে সেজে অভিনয় ওই নির্মল কাকু করতো, নির্মল দাস, বরাবর ভালো করতো। বরাবরই। আর আগে তো আমার বাবারা যখন করতেন, তখন আমি ফটোগুলো সব নষ্ট হয়ে দেখাতাম। সেই পুরুষরাই তো মহিলা শাস্ত, মহিলাদের অতটা না। আসতো না। মহিষাসুরের দুর্গা বেটা ছেলে, পুরুষ এ। তারপর কীর্তিময়ী, সেও নগেন জেঠু, সেও বেটা ছেলে। আর চক্রধারীতে রাধার যে রোল করছে, সে ফটোটা ছিল বাবা, আমার বাবার সঙ্গে কৃষ্ণ হয়েছিল বাবা, সেও মহিলা নয়, পুরুষ। তা এইভাবে পুরুষ অভিনেতারাই করতো। তারপরে আস্তে 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 মহিলা ক্যারেক্টার এলো। তা আগে কি হতো, হয়তো কোনো একটা মেজ দিদি বা কোনো একটা নাটক হবে আর কি, তখন বাবারা এরা করতেন কি, মেনকা দাস, মেনকা বা এদের কাছে ওদের বাড়ি চলে যেত, গিয়ে বলতেন যে এই নাটকটা হবে। উনি সব জোগাড় করতেন, রিহার্সেলটা ওখানেই হতো। শুক্লা বন্দ্যোপাধ্যায়, শুক্লা মুখোপাধ্যায় ছিল, ওখানেই রিহার্সেলটা হতো। রিহার্সেল হয়ে যাওয়ার পর এখানে একটা বসে হয়ে হতো। তা রাজলক্ষ্মী দেবীর সময় আমি দেখেছি গোল গোল হয়ে বসা আর কি। তো উনি বসে বাবাকে বলছেন যে আপনার ছেলে? বাবু যে হ্যাঁ, যে আমার ভালো লাগলো, আপনি এদিকে তো আসতে চায় না, কিন্তু দিতে চায় না। সে বলছি না, বাবা বললো আমার কোনো নেই। তা উনি তো সরজু দেবী আর রাজলক্ষ্মী দেবী তো রিহানাড়াতে এক চেটিয়া ছিলেন, বলে দিচ্ছেন এই করো এই করো। আর এই ওই গিয়ে বসে থাকতে থাকতে সব মুখস্থ হয়ে যেত। আমি স্ক্রিপ্ট কোনো দিন লিখিনি বা করিনি।
আচ্ছা, নাটক আর যাত্রা কোনোদিন করেছেন? হ্যাঁ, নাটক আর যাত্রার মধ্যে আর পার্থক্য পার্থক্য বলছি, পার্থক্য তিনটে তিনটে জিনিসের পার্থক্য আমি বলছি। একটা হলো যে যদি আমি ফিল্ম করি, হুম, ফিল্ম করলে যে টিউনে আমাকে বলতে হবে, হ্যাঁ, নাটকে একটু জড়াতে হবে, যাত্রা যাত্রা হলো আর জড়াতে হবে গোদাভাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। নাটকে মাহমুদ শরীফ তার প্রজার চেয়ে উজিরকে বিশ্বাস করে বেশি, এটা নাটকে যেমন। যাত্রা হচ্ছে মাহমুদ শরীফ তার প্রজার চেয়ে উজিরকে বিশ্বাস করে বেশি, উঠে গেল এরকম। আসলে ফিল্মে হবে কি, ফিল্মে ন্যাচারাল যেটা হবে পিস পিস, এই টিউন। আর যাত্রা একটা কি যেটা আপনি দুবার করতে পারবেন লাইভে, হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারবেন, আবার করতে পারবেন, আবার করে, এটা পারা যাবে। আর এতে এই দুটোতে নাটকের তারপর কেসটা হলো যাত্রা একটু ঘুরে ফিরে করতে হয়, নাটকে এটা জন্যে করতে হয়, থাকতে হয়। আমি যাত্রা নাটক দুটোই দেখেছি। যাত্রা তো এখন গ্রামের দিকে প্রায় হয়, হ্যাঁ, তবে আমার নাটকটা একটু বেশি প্রিয় আর কি। যাত্রাটা একটু মনে হয় বেশি করে বলছে, বেশি করে, হ্যাঁ, ও তো করতে হয় না, অতগুলো লোককে শোনাতে হয়, গলাটা 12টা হয়ে যায়, অতগুলো লোককে শোনাতে হয়। আর এই নাটক যাত্রা যাই বলুন না কেন, গান একটা মেন হ্যাঁ, মেন জিনিস। ওই গানগুলো কারা করতেন? এবং গানের ব্যাপার ছিল আগে পঞ্চমাঙ্ক বলতো না, পঞ্চমাঙ্ক যাত্রা, মানে এক একটা অঙ্কের মাঝখানে গ্যাপ থাকতো। কোনো একটা গান চেরি বা কোনো কিছু এসে গান করে নাচ হলো, এবার সব বাথরুম গেল, এসে আবার বসলো, আবার শুরু হলো। আস্তে আস্তে সেটা উঠে গেল। তা এটা রেস্টের জন্য আর কি, গ্যাপ। আস্তে আস্তে সেটা উঠে গেল, উঠে গিয়ে আস্তে আস্তে 3 ঘন্টা কমে গিয়ে 2.5 ঘন্টা হয়ে গেল যাত্রা। তা একটা সময় তো মালঞ্চে বাড়ি দিকে যাত্রা যখন হতো রেগুলারই যেতাম। মালঞ্চতে রায় সরকারদের জমিদার বাড়ি ছিল, মানে আমরা ইতিহাসে পড়েছি, ওইখানে একটা সময় যাত্রা নাটক হতো, তখন খড়গপুর স্টেশন হয়নি। না না, সে সময় ডক্টর নীলরতন সরকার এসে লেকিন যাত্রা করতেন। এই যে যাত্রা নাটকটা বা এই জিনিসগুলো কিন্তু একদম জন্মলগ্ন থেকে আছে। হ্যাঁ, যেখানে 4টে বা 5টা লোক জড়ো হচ্ছে, সেখানে একটা কিছু গড়ে উঠছে। হ্যাঁ, তা এইটা স্বীকার করতেই হবে। আর আপনারা যখন যাত্রা করতেন, আপনাদের যে নিজেদের মধ্যে যে সম্পর্ক ছিল, মানে আর্টিস্টদের মধ্যে নিজেদের সম্পর্ক ছিল, যাত্রার বাইরে ওটা কেমন ছিল? ভালো, মানে আপনারা রেগুলার দেখা করতেন, ঘোরাঘুরি, খাওয়া হ্যাঁ দাওয়া, হ্যাঁ। ওটা বলুন একটু। আমাদের আলাদা আলাদা থাকতে পারে, মানে মত পার্থক্য আছে বলে আলাদা আলাদা দল, কিন্তু আমরা যখন নিজেদের সঙ্গে মানে পরিচিত হতাম না, দেখা হতো, তখন এই জিনিসটা থাকতো না। ওরাও বলতো, ওরাও জিজ্ঞেস করতো কেমন, মানে কুশল জিজ্ঞেস করতো, আমরা কুশল জিজ্ঞেস করতাম, নানান জিনিস আলোচনা হতো, কিন্তু ওই ডিরেকশন বা এটা ওটার ব্যাপারটা বলতাম না। আচ্ছা, হয়েছে কোনোদিন যাত্রা করতে গিয়ে কোথাও বাইরেও তো আপনি গেছেন, ঝামেলা হয়েছে বা যাত্রাটা মাঝখানে হয়নি, বা কেউ হয়তো ভুল করে দিয়েছে, মাঝে আটকে গেছে, এরকম অভিজ্ঞতা কিছু হয়েছে? নাটকে বাধা সৃষ্টি করা হয়েছিল। প্রথমে বলি বাধাটা কীরকম হয়েছিল। একটা মার্ডারও হয়েছিল, সেটা হলো জীবন মন্তর বলে একটা নাটককে হিন্দিতে ট্রান্সলেট করে জিনে কা রাস্তা করা হয়। উৎকল ইউথ লীগ ঝাঁপেটাপুরে ওরা নাটকটা করে। ওরা নাট্যকারকে চেনে না, আমি চেনা দিইনি, এই ব্যাপার। তা আমি গেছিলাম দেখতে, তখন ওরা বলছে যে এরকম আমরা খুব কৃতজ্ঞ, ওই নাটকটা পেয়েছি। ওই নাটকটাকে বন্ধ করার জন্য এক শ্রেণীর লোক ঝাঁপিয়ে পড়ে, এবং আফটার অল দেব তান্ডি বলে ওদের যে উদ্যোক্তা, তাকে মার্ডার করে ওই এতে ফেলে দেয়, ওই কী বলে, তখন হসপিটালটা হচ্ছিল, হসপিটালে দিয়ে।
দেবতাণ্ডীকে নিয়ে ব্রতী মুখোপাধ্যায় আমাদের আলকাপে একটা কবিতা ছিল, তা দেবতাণ্ডীকে মার্ডার করা হয় যেহেতু ওই নাটকটা করেছে কেন। আচ্ছা, এই এক। 2 নম্বর ব্যাপার হলো, গণতন্ত্র চলছে বলে একটা নাটক আমরা 1 মেতে মে দিবসে করার জন্য আমন্ত্রিত হই। প্রথমে হই নিউ ট্রাফিকে, তারপরে ওটা সুভাষপল্লী। এটা আমাদের ইনভাইট করেছিল আইপিসিএ, মানে সিপিআই সংগঠন, যে আইপিসি। তা তখন ওরা সিপিএম বা ইত্যাদি বলে যে না, এটা আমাদের, তখন ওরা না পড়ে না দেখে বলছে যে এটা আমাদের বিরোধী, এটা করতে দেবো না। এবং তখন নিউ ট্রাফিকে ওরা বাধা সৃষ্টি করে। তখন আমি বলি যে ঠিক আছে, বাধা সৃষ্টি করছে, আমরা করবো নাটকটা। মোনালিসা মানুকে তখন আমরা ওই যাত্রাটা হতো না, যাত্রা নিউ ট্রাফিক হতো তখন। সেই সময় থেকে মানুষ সঙ্গে জানাশোনা, মানুষের কাছ থেকে মাইকটা নিয়ে এসে বাইরে করবো, আমরা রাস্তায় করবো, কোনো ব্যাপার নেই। পরবর্তীকালে ওরা বললো না, আমরা যখন এনেছি তখন হবে। হওয়ার পর ওরা আর কেউ আসেনি, মানে কিছু বলেও নি। এবং অরুণ ঘটক ওটা স্ক্রিপ্টটা পড়লো, পড়ে বলে এটা কোনো কিছু নেই, অনায়াসে করাই। অরুণদা আমাকে খুব স্নেহ করতেন, হ্যাঁ। অরুণদা বা শেষ দিন পর্যন্ত অরুণদা স্নেহ করতেন আর পড়তেন, হ্যাঁ। যখনই আমি ডাকতাম যে আমার এরকম প্রোগ্রাম আছে, মণিবাবু মারা যাওয়ার পর আমরা একটা নাট্যোৎসব করেছিলাম এতে বাবুলাইন, তখন এসেছিলেন, হ্যাঁ। অরুণদা এসেছিলেন, অরুণদা সবসময় ডাকলেই আসতেন। তা এইরকম খুচখাচ হয়েছিল, বাধা সৃষ্টি হয়েছিল। তারপর আর নাটকে আপনাদের যে পোশাক পরিচ্ছদ থাকতো এবং সাজসজ্জা, ওইগুলো কিভাবে হতো? সাজসজ্জার প্রথমটা যেরকম আমার বাবা সেলাই করে নিতেন, মানে যেটা শৃঙ্খল ভাঙাসুরের রোমান যে ড্রেস, সে আমরা কাপড় নিয়ে বাবা সেলাই করে ড্রেসটা করেছি, অনেক এতে হয়েছে। আচ্ছা, আর অন্যান্য যেগুলো সেগুলো আমরা নিজেরাই জোগাড় করতাম। আর মেকআপটা আস্তে আস্তে আমরা নিজেরাই নিতাম, কেননা হেভি মেকআপ নয়, হালকা মেকআপ, সেটা আমরা বই ঠই পড়ে করে নিজেরাই মেকআপ নিতাম। এই কেননা রাধারমনদা বা গোপীরমনদা, এদের গোপীরমন একটু হালকা বলে, গোপীদা হালকা করবেন। রাধারমনদা তো হেভি মেকআপ ব্যবহার করতেন যাত্রাপাত্রায়। এই তার মানে ওই যাত্রা বা নাটকের পিছনে এই যে যারা মেকআপ করতেন, যারা সাউন্ড দিতেন, তাদেরও একটা ইনকাম ছিল, সেটা তো এখন নেই, আর বন্ধ হয়ে গেছে। একটা কোশ্চেন আছে আপনাদের, যেটা হচ্ছে ওই এখন তো সিনেমাও লোক দেখে না, সিনেমা নাটকের পরে এলো সিনেমা যুগটা, তারপরে হচ্ছে এখন ওটিটি প্ল্যাটফর্ম, তাতে বিভিন্ন রকম দেখছে। কিন্তু আপনার কি মনে হয় যে এখন ওটিটি দেখছে ঠিকই, ওখানে অনেক কিছু দেখানো যায়, অনেক সাউন্ডের জিনিস, কিন্তু যেটা হচ্ছে মানুষ মিস করবে, নাটক না দেখতে পেয়ে নাটকের মেন যে জিনিসগুলো ছিল, মেন অংশগুলো, সেগুলো মানুষ দেখতে পাবে না। কোনগুলো মানুষ দেখতে পাবে না, মানে ওটিটি দেখুক ঠিক আছে, কোনগুলো মানুষ অনুভব করতে পারবে না, দেখতে পারবে না নাটক না থাকার জন্য? আপনার মনে হয় সেটা একটু বলুন। এমনি দৃশ্যপট যদি যে নাটকের পুরো একটা নাটকের দৃশ্য হচ্ছে, সেই দৃশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত যে অভিনেতা অভিনয় করছে, তার সঙ্গে যে দর্শক দেখছে সে যদি একাত্ম হয়ে যায়, তাহলে সেটা সাকসেস হয়ে যায়। কিন্তু ব্যাপার হলো যে এখন তো কেটে কেটে হচ্ছে না, সব খণ্ড খণ্ড হচ্ছে, যার জন্য সেই রস থেকে মানুষ বঞ্চিত হয়ে যাচ্ছে। আমি যেরকম তীর্থবাবু এদের বলি যে নাটকে লেগে থাকো, নাটকে যদি লেগে থাকো, সিনেমা ফিনেমা কোনো ব্যাপার না, নাটকে রাখতে হবে এবং রিসাইটেশন প্র্যাকটিস করতে হবে রেগুলার। শম্ভু মিত্র রেগুলার উনি আবৃত্তি প্র্যাকটিস করতেন, চোখে দেখতে পেতেন না, কিন্তু এত সুন্দরভাবে গুলে খেয়েছিলেন মঞ্চকে, এই মৃচ্ছকটিক বা ইত্যাদি, ওনাকে
ঠেলে দিলেই মানে হয়ে যেত। লাস্টে আমিও ব্যাপারটা কি, আমি যখন প্রথম অভিনয় করি তখন শেষ থেকে বলছি লাউডার লাউডার। পরবর্তীকালে এই চর্চা করে করে গলায় করে কোনায় বসে শীতলটাকে যে একদম লাস্টে বসে শোনা যাচ্ছে খালি গলায়। এইটা করতে হবে। আর একটা জিনিস হলো, নাটক হলো তো একটা মালা। একটা একজনের সংলাপের সঙ্গে একজনের সংলাপ যেতে একটা মালা তৈরি হয়। এখন যদি একজন ঠিক বলছে আমি দেখে নেবো, হ্যাঁ বলে সেটা ওভার করে দিল, ক্যাচ করে দেয়। আচ্ছা, আপনার ওই বাংলা এবং বাংলার বাইরে এবং বিদেশেও হতে পারে, কোন নাট্যকার বা কার যারা লেখালেখি করতেন নাটক, কোন নাট্যকারের লেখালেখি ভালো লাগতো, নাটক ভালো লাগতো? একদম আমি পুরোনো যুগ থেকেই বলছি, গিরিশ বাবু থেকে শুরু করে। পরবর্তীকালে যে নাটকগুলো অনুবাদ নাটক হয়েছে, সেগুলো ভালো হয়েছে। তবে এমনি যদি আমি বলি যে তাতে আমার মনোজ মিত্র নাটক ভালো লাগে। মনোজ মিত্র, চাকভাঙা, মধুসূদন ইত্যাদি সহজভাবে। আর অনুবাদ নাটক 3 পয়সার পালা টালা, এগুলো চেঞ্জ এসেছিলো, চেঞ্জ আনা হয়েছে আন্তিগণে। তো সবসময় তো আমাদের সম্ভব হয় না কলকাতায় গিয়ে নাটক ফাটক দেখা, দেখতে পারলে ভালো। এবার দেখে আবার সেইটা কপি করা উচিত না, সেটার থেকে নিয়ে তুমি কি করবে। এখানে আছে অনেকে দেখে হুবহু কপি করে না, তুমি দেখো সব কিছু করো, তুমি তোমার মতো করে ফেলবে। আমি এই যে যদি আমাকে কেউ বলে আপনি কি পদ্ধতি অবলম্বন করেছেন নাটকে, কোনো পদ্ধতি অবলম্বন, আমি আমার পদ্ধতি অবলম্বন। আমি যেটা বলতে চেয়েছি সেটা জনসাধারণ বুঝলেই হলো। এটা কর্ণসেন বলে একজন এসেছিলেন, কর্ণসেন কম্পিটিশনের মঞ্চে, তিনি আঙ্গিক ফাঙ্গিক এটা ওটা অনেক কিছু বললেন। পরের দিন ভোরবেলা আমরা পৌঁছে যাই তার কাছে, গিয়ে বলি যে আপনি এটা কি বলেছেন, আপনাকে অপমান করতে চাইনি, কিন্তু দেখুন আমরা খড়গপুরে শক্ত মাটি খুঁড়ে অভিনয় করি, হ্যাঁ, আর আপনি একটা বৃত্তের মধ্যে নাটককে রাখছেন, আমরা বৃত্ত ভাঙছি। তা ব্যাপারটা হলো এটা নাটক নয়, আপনাকে কে বলেছে? তাতে বাদল সরকার তার থিয়েটারের নাটক নয়। না না, জনসাধারণ যদি আপনার নেয় তার ঠিক আছে, তাহলে তো আপনি বললেন কেন? এটা মঞ্চ সেনাতে এটা সাক্ষাৎকারটা রাখা আছে। তা এইরকম ব্যাপার আর কি। ধন্যবাদ আপনাকে, আজকে অনেকক্ষণ কথা হলো, একটা ইন্টারভিউ নেওয়া হলো আপনার। এর মাধ্যমে আমরা এতদিন যে ইন্টারভিউ নিয়েছি, নাট্য ব্যক্তিত্ব কেউ ছিল না, আপনার নাট্য ব্যক্তিত্ব হিসেবে প্রথম আপনার ইন্টারভিউ নেওয়া হলো। এর মাধ্যমে নাটকের আপনার জীবন সম্পর্কে তো জানবেই, আপনার নাট্য চর্চা সম্পর্কে, প্লাস নাটক সে সময় কেমন হতো সেই বিষয়ে মানুষ জানতে পারবে এই ভিডিওটা দেখে। এবং আপনি ভালো থাকবেন, আর এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন।